এরপর মাল্যদান করবেন শ্রী রঞ্জন তৃতীয় মহাশয়, মাননীয় অতিথি শ্রী তৃতীয় মহাশয় অনুরোধ করছি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এরপর একই সময় গোপালবাবু এদিকে একটু দেখবে, গোপালবাবু এদিকে একটু দেখবে। ঠিক আছে। এরপর পুরুষবন্ধু মহলের সভাপতি মাননীয় শ্রী প্রতিষ্ঠান মধ্যে করা হয়ে থাকে। আমাদের এখানেও তাই পয়লা বৈশাখ এই কবি প্রণাম অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বন্ধুমহল ক্লাব সম্বন্ধে প্রথমেই বলি যে এর জন্ম লগ্ন থেকেই সংস্কৃতি মনস্ক স্থানীয় ছেলে মেয়েদের কিশোর কিশোরীদের মধ্যে অনেক প্রতিভা থাকে। সেই প্রতিভাগুলি বিকাশের জন্য এরা এইসব নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। তাছাড়া দুর্গাপুরের সাংস্কৃতিক ক্ষেত্রে বন্ধু মহলে একটা উল্লেখযোগ্য স্থান। বহু ক্ষেত্রে এরা তাদের সুনামের পরিচয় দিয়ে এসেছে। এটা গ্রামে একটা গৌরবের। কবি প্রদান অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলতে গেলে আমি প্রথমেই বলি ভারতবর্ষ তথা বাংলাদেশকে যিনি শিল্প এবং সংস্কৃতি মাদকদ্রব্যের আলোয় সারা পৃথিবীর সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে বিংশ শতাব্দী প্রথমার্ধ পর্যন্ত দীপ্তিমান এক মহাসূর্য রবীন্দ্রনাথ। বাংলার নবজাগরণের এক অক্লান্ত কবিত্বে এবং সাহিত্যে পৃথিবীতে অদ্বিতীয়। তাছাড়া এক রবীন্দ্রনাথের মধ্যে বহু প্রতিভার সমন্বয় দেখা গেছে। একাধারে তিনি কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, নাট্যকার, সঙ্গীত শিল্পী, সুরকার, স্বদেশ প্রেমিক, প্রকৃতি প্রেমিক, মানব প্রেমিক, বিভিন্ন গুণাবলী বা প্রতিভা তার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। আর ব্যক্তিত্ব অত্যন্ত বিরল থেকেও বিরল। আমরা দেখেছি যে সত্য দর্শনে তিনি ভারতীয় ঋষিদের মতো পারদর্শী। আমরা তার কাছে যা চেয়েছি তা তো পেয়েছি, কিন্তু যা চাইনি বা চাইবার সাহস করতে পারিনি তাও তিনি আমাদের দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের মেধা, জ্ঞান, চেতনা এবং প্রজ্ঞা দেশের গণ্ডিকে অতিক্রম করে উমা বা বিশ্ববোধে জাগরণ ঘটিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান
নোবেল পুরস্কার প্রাপ্তিতে বোঝা যায় যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। শিক্ষা প্রতি এবং শিক্ষাবিদ হিসাবে তার নাম উল্লেখযোগ্য। তার বিবৃতিতে দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে একটি আশ্রম স্থাপন করেছিলেন এবং সেখানে একটি ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেই বিদ্যালয়টিকে পরিপূর্ণ রূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করে, এটি আজ ভারতের গৌরব। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এসে এখানে জ্ঞান লাভ করে যায়। তবে এর পিছনে সামান্য একটি ইতিহাস আছে, সেটা আমি বলছি। দেবেন্দ্রনাথ বোলপুরের জমিদার ছিলেন, প্রায়ই তিনি বোলপুরে যেতেন। একবার রায়পুরে বাড়ি ছিল লর্ড এসপি সিং, লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, যার নাম আপনারা অনেকেই জানেন। তিনি লাটসাহেব ছিলেন, ইংরেজ। তার বাড়িতে আমন্ত্রিত হয়েছিলেন রবীন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ শুনেছিলেন যে তারাপীঠে এক মহাসাধক বাবা খেপা আছে, তার দর্শনের ইচ্ছা হয়ে যায়। রায়পুর যাওয়ার পথেই তিনি তারাপুর গিয়ে শ্মশানে বাবা খেপার সঙ্গে দর্শন করেন। বাবা খেপা জিজ্ঞাসা করলেন, তুমি কি করলে আমার এখানে এসে? বললেন, দেখুন, আমার পার্থিব কোনো আকাঙ্ক্ষা নাই, শুধুমাত্র সাধু দর্শনের। তখন তিনি খুব সন্তুষ্ট হলেন। এমনও মানুষ আছে যে নিজের জন্য কিচ্ছু চায় না। বললে, আচ্ছা, তুমি তো রায়পুর যাচ্ছ, মাঝখানে একটা খুব বড় ভাড়া পড়বে, দেখবে সেখানে একটা ছাতিম গাছ, সেই ছাতিম গাছটার তলায় বসে তুমি কিছুক্ষণ ধ্যান করবে, তাহলে জানতে পারবে তোমার পরবর্তী কর্তব্য। তিনি তাই করেছিলেন এবং এটা 1872 সালের কথা। সেই 1872 সালে তিনি ওখানে স্থাপন করলেন আশ্রম এবং ব্রহ্মচর্য বিদ্যালয়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ, তার বয়স যখন 45 বছর, তিনিও একবার কিন্তু তারাপীঠে গেছেন। সঙ্গে ছিলেন চারণ কবি মুকুন্দ দাস। মুকুন্দ দাস দেশে দেশে স্বদেশী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যে গান গেয়ে বেড়াতেন। যাত্রার দল ছিল তার, গান রচনা করতেন। রবীন্দ্রনাথ স্বদেশীদের জন্যে বহু গান কবিতা রচনা করেছিলেন। দুজনে খুব বন্ধুত্ব ছিল। একদিন তারা তারাপীঠে গিয়ে হাজির, কলকাতা থেকে গিয়েছিল, দুপুরে পৌঁছালেন সেখানে। তারা পিঠে অনেক খোঁজাখুঁজি করে ভারতের দেখা কিন্তু সহজে পাওয়াই গেল। বিকাল হয়ে এসেছে, মহাশ্মশানে চারদিকে ঢুকে জঙ্গলে খুঁজছে না, তার দেখে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তখন ওরা মন্দিরের কাছে এসেছেন। হঠাৎ ভীষণ গর্জন উঠল, জয় তারা শব্দ। চারদিকে বন জঙ্গল কেঁপে উঠল। মহাসাধক বামদেব দ্রুত বেগে মন্দিরে প্রবেশ করে সেই শিলাতে ধন পান করল। রবীন্দ্রনাথ এবং মুকুন্দ দাস তারপরে জিজ্ঞাসা করলেন যে তোরা কি জন্য এসেছিস? বললে, আমরা
দর্শন করতে এসো। কিন্তু রামদেব মহাসাধক তিনি অন্তর্যামী মুকুন্দ দাসকে দেখেই বলছে যে তোর সঙ্গে যে ওই ফুটুস্কলটা আছে ওইটা দ্বারকানে চলে ফেলে দিয়া। মুকুন্দ দাসের জামার ভেতরে একটা গুলি সমেত পিস্তল ছিল। আর ইতস্তত করছেন দেখে রবীন্দ্রনাথকে বললেন তুইও যাস, ওরাও গেলেন। তার দুটো লালু হুলু কুকুর তারাও সঙ্গে ফেলে দিয়ে তখন বললেন যে দেখ, হিংসার প্রতি কোনোদিন স্বাধীন অর্জন করা যাবে না। মাকে ডাক, অহিংসার প্রতি একদিন স্বাধীনতা আসবে। রবীন্দ্রনাথকে বললেন যে তুই তো মস্ত বড় কবি হলি, তোর নাম চারদিকে ছড়িয়ে গেছে, আর পৃথিবীর সমস্ত মানুষ তোর নাম চিরদিন স্মরণ করবে। এই ঘটনা রবীন্দ্রনাথ নিজে ওই শান্তিনিকেতন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। প্রথম থেকে রবীন্দ্র হলেন গুরুদেব। শান্তিনিকেতনের অদূরে সুদূর গ্রামে রামোন্নয়ন এবং শিল্প স্থাপন করেছিল। নানা প্রকার শিল্প কাজ স্থাপন করার জন্য একটি কেন্দ্র গড়ে তুললেন, সেটির নাম দিলেন শান্তিনিকেতন। তবে রবীন্দ্রনাথ একটা জিনিস বলেছেন যে শিক্ষার সঙ্গে কর্ম এবং কর্মের সঙ্গে শিক্ষা সমন্বয় যদি না হয় তাহলে কিছু বিষয়গত শিক্ষা হবে কিন্তু মানুষ তৈরি কোনোদিন হবে না। এই পর্যন্ত বলে আমি সকলকে আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার গল্প শেষ করব। ধন্যবাদ শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে। এরপর আমাদের মঞ্চে উপস্থিত আছেন মায়াবতী শ্রী রঞ্জন তিলকে মহাশয়। আমি তাকে অনুরোধ করব আজকে অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা বলার জন্য। छोटे नन्हे मुन्ने बच्चे अपने कला को आपके सामने प्रस्तुत कर सकें। आज हम सभी रविंद्रनाथ जयंती के अवसर पर यह प्रण करें कि हम उनके रास्ते पर चल सके, उनके बताए मानव में जा सके। और मैं कहूँगा कि हमारे कलाकार यहाँ से एक कलाकार के रूप में हमारे बीच एक उदाहरण बन सके, यही मैं शुभकामना मैं रखता हूँ। सबको धन्यवाद। এরপর আমরা আমাদের অনুষ্ঠানের মূল অংশে চলে যাব। আমরা শুরু করব ছোট ছোট ছেলে মেয়ে যারা সদস্য আছে তাদের গান আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের। আমি মঞ্চে উপবিষ্ট অতিথিদের অনুরোধ করব আমাদের মঞ্চের নিচে আসন নির্দিষ্ট করা আছে, দয়া করে সেখানে আসন গ্রহণ করুন। Okay.
চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাতে তখন আমার নাইবা মনে রাখলে তারার পানি চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলায় কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায় আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায় ফুলের ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায় তখন আমার নাইবা মনে রাখলে তারা অনেক চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাঁশি কাটবে দিন কাটবে গদি আজও যেন দিন কাটে আহা এমনি করে বাজবে বাঁশি নাটে ঘাটে ঘাটে আর তরি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাহালুই মাঠে তখন নাইবা মনে রাখলে তারার বাড়ি চেয়েছে নাইবা আমায় রাখলে তখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে শীত হাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি কে বলে গো শীত হাতে নেই আমি নতুন নামে রাখবে মোরে বাঁধবে নতুন বাহুরে আসব যাব চিরদিনের সেই কখন আমায় নাইবা মনে রাখলে তার বাণী চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে Hare
শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলেন ছাতে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সেই কেঁদে কার নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে,
মনে হলো আকাশ পানে চেয়ে। আমার বামের মতোই যেন অমনি এক মেয়ে, নীলাম্বরের আঁচল খানি ঘিরে, দীপশিখাটি বাঁচে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেটে, হারিয়ে গেছি আমি। নমস্কার। কুমার সেনগুপ্তের রবীন্দ্রনাথ। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, কুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মন কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকে উঠিল জাগি ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত ধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্য দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমার দূরের শুয়ে সকলে চলেছে উড়ে, অনির্ণিত অস্ফীত অসীমের লাগে। আমারই জাগায় দিলে চেয়ে দেখিলে নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলস্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোড়ে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কি পারি তো নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। বাঁধ ভেঙেছে বুঝলে পরে আলো, রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে বুঝলে পরে আলো।
ছুটি মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে ছুটি। আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই। পথ হারিয়ে কোন মনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায়। সকল ছেলে ছুটি, নমস্কার নমস্কার। পাতায় নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ছেড়ে দেব, চলবে দুলে দুলে। বাহ, লাগলো চোখে, লাগলো চোখে লাগলো চোখে, বুধু খোলালো লাগলো চোখে, বুধু খোলালো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলি সূর্যালোকে, বুধু খোলালো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জবনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীত ছিল দুঃখ রাতে পোহাবকে নির্জনে শয়ন পাতে, সুন্দর হে সুন্দর হে বড়মাল খানি তব আলো বহে, তুমি আলো বহে অবগুণ্ঠন ছায়া গুজারে দে, হেরুলচিত স্মিত মুখ শুভ আলোকে, বুধু লাগলো লাগলো চোখে, লাগলো চোখে, বধু লাগলো লাগলো চোখে। চল চল চল
মম অন্তর বন্দিত আজি নিখিলের হৃদয় স্পন্দে নাচে কৌশলে বাজি গৌরব চঞ্চল ছন্দে মুরলি নাচে কৌশলে বাজি রবীন্দ্র নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সুকান্তপল্লী নৃত্যে অংশগ্রহণ করছে স্বাগতা দাস, টুম্পা রুইদাস, মনিকা রুইদাস, রাধা মণ্ডল, পাপিয়া মণ্ডল, সাথী খা, রিয়ক্তা, শতরূপা দাস, সোনালী রুইদাস। মঞ্চসজ্জায় বন্ধুমহল ক্লাবের সরস্বতী নৃত্য, কবিতা পাঠে সোমা দাস, সাউন্ড লাইট চতন খাও, নৃত্য নির্দেশনা শতরূপা দাস। সমস্ত অনুষ্ঠানটা পরিচালনায় শঙ্কর দাস। শুরু করলাম দর্শকবৃন্দদের আশীর্বাদ নিয়ে রবীন্দ্র নৃত্যের অনুষ্ঠান।
মিশে কোনো তীরে হৃদয় মন্দির ঢমর গুরু মন্দির ধর গুরু গুরু ঘন মেঘের গুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত হলো বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন দিকে হৃদয় মন্দির ধর গুরু গুরু নির্দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নির্দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে আকাশের লাগে ধানা রবির আলো ওই কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো সরষে খেতে ফুল হয় তাই জাগলো নির্দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে নির্দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো নির্দিগন্তে নির্দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো এই ফাগুনে আপনাকে সে মাগলো সরষে খেতে কেউ হয় তাই জাগলো নির্দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে এই বাঁশিটি বাজালো কি নানান নামে ভোলায় তারা নানান দাড়ি বেড়াই ঘুরে এমন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে বাহির ছেড়ে ভেতরেতে আপনি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুর
ঝড়